গুড মর্নিং স্টুডেন্টস। আজ আমরা টপিকটা যেটা স্টার্ট করব সেটা হলো স্লিপ। স্লিপ মানে ঘুম, যেটা আমাদের মানে গুড হেলথ বা ওয়েলবিং বা সেন্স অফ ওয়েলবিংয়ের জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট এবং সিগনিফিক্যান্ট রোল প্লে করে। তাহলে এবার একটু দেখে নিই, আমরা যদি ভালোভাবে ঘুমোই, মানে খুব একটা সাউন্ড স্লিপ হয়, তাহলে কিন্তু কোয়ালিটি টাইম আমরা ভালো দিতে পারি। যেমন আমরা কনসেন্ট্রেশন বাড়াতে পারি কোনো কাজ, পড়াশুনো বা কোনো অ্যাক্টিভিটিতে, তেমনি আমরা খুব ভালো ফিলও করি। ঠিক আছে, তাহলে এবার মানে আমাদের স্লিপটা শুধুমাত্র আমাদের কথা ভাবলে চলবে না, অ্যাজ এ হেলথ প্রফেশনালস আমাদেরকে পেশেন্ট বা ক্লায়েন্টের জন্যও ভাবতে হবে। ঠিক আছে, এই স্লিপটার উপর ডিপেন্ড করে কিন্তু পেশেন্টের মেন্টাল স্ট্যাটাস, পেশেন্টের অ্যাক্টিভিটি লেভেল বা ডে টু ডে যে অ্যাক্টিভিটি অফ ডেলি লিভিং, সেটাও কিন্তু অনেকটাই হ্যাম্পার করে বা ইমপ্রুভ করে। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখে নিই যে স্লিপ বলতে কী বোঝাচ্ছে। এটা একটা হচ্ছে নর্মাল স্টেট, যখন আর কি হয় কনশাস লেভেলটা থেকে আমরা অল্টার্ড লেভেলে চলে যাই। মানে ইট ইজ এ নর্মাল স্টেট অফ অল্টার্ড কনশাসনেস ডিউরিং হুইচ দ্য বডি রেস্টস. It is characterized by decreased responsiveness to the environment and a person can be aroused from it by external stimuli. মানে এটা একটা আনকনশাসনেসের স্টেট, যেখানে কি হচ্ছে বডি রেস্ট নিচ্ছে এবং এনভায়রনমেন্ট থেকে যদি কোনো রেসপন্স দিতে হয়, সেই রেসপন্স করার কোয়ালিটিটা কিন্তু কমে যায়। এবং যদি কোনো এক্সটার্নাল স্টিমুলি পাওয়া যায়, বা কেউ হয়তো বাইরে থেকে ঘুমোলে কেউ হয়তো এসে ডাকলো বা কোনো নয়েজ হলো, তাহলে কিন্তু আবার পেশেন্ট জেগে যায় বা অ্যারাউজ করে, তাকে অ্যারাউজ করা বলে। মানে ঘুম ভেঙে যায় বা আমরা ঘুম থেকে উঠে পড়ি, সেটাকে বোঝানো হচ্ছে। তাহলে ঘুম হলো একটা নর্মাল স্টেট, যখন আমরা মানে আমাদের কনশাস লেভেলটা অল্টার্ড থাকে, ডিফারেন্ট হয়, বা নর্মালি তো আমরা কনশাস থাকি, ঘুমোলে আমাদের কনশাস লেভেলটা আর থাকে না। ঠিক আছে, সেটাকেই বোঝানো হচ্ছে। নেক্সট, তাহলে কেন দরকার ঘুমের, সেটা আমরা এবার দেখে নিই। তাহলে কি লেখা আছে? স্লিপ ইজ রিকোয়ার্ড টু প্রোভাইড এনার্জি ফর ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল অ্যাক্টিভিটিস। তাহলে আমরা ডেফিনেশন থেকেই বুঝে গেছি যে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং এনার্জি কনজামশনের জন্য আমাদের ঘুমটা কিন্তু দরকার। নেক্সট কি, এই যে স্লিপ ওয়েক সাইকেল, মানে ঘুমোনো আর জেগে থাকার যে সাইকেলটা, এটা খুবই কমপ্লেক্স, বিভিন্ন স্টেজ নিয়ে তৈরি হয়। ঠিক আছে, আমরা যখন আরও ডিটেলসে পড়বো বুঝতে পারবে তোমরা। আর আমাদের কখন ঘুমটা ভালো হয়, সেই স্টেজটাকে বলা হয় র্যাপিড আই মুভমেন্ট স্লিপ, নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপ এবং ওয়াকফুলনেস, মানে জেগে থাকা, ঘুমোনো, আর যখন আমাদের নন র্যাপিড আই মুভমেন্ট হচ্ছে, মানে তিনটেই কিন্তু একটা ঘুমেরই স্টেজ। ঠিক আছে, আমরা আরও ডিটেলসে যখন আলোচনা করব আরও ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, জাস্ট একটা এভিয়েটস পেয়েছি, ওটা একটু দেখে নাও। এখানে কি আছে, মোটামুটি 4টে স্টেজ বলা হয়েছে ঘুমের। ফার্স্ট স্টেজ দেখো, NREM স্টেজ 1। সেখানে কি হচ্ছে যে ট্রানজিশন পিরিয়ড বিটুইন ওয়াকফুলনেস অ্যান্ড স্লিপ, মানে তুমি ঘুমোতে যাচ্ছ, ঘুম আসছে একটা যে ফিলিংস বা পেশেন্ট ফিল করছে, সেটাকে বলা হচ্ছে। এটা মোটামুটি লাস্ট করে কতক্ষণ, 5 থেকে 10 মিনিট। ঠিক আছে, নেক্সট 2 নম্বর স্টেজ, সেখানে কি হচ্ছে NREM স্টেজ 2, তাহলে নন র্যাপিড আই মুভমেন্ট। ঠিক আছে, স্টেজ 2 সেটা হচ্ছে বডি টেম্পারেচার ড্রপস অ্যান্ড হার্ট রেট বিগিনস টু স্লো। ঠিক আছে, বুঝতেই পারলে যে আমাদের বডি টেম্পারেচারটা আস্তে আস্তে কমতে থাকছে আর হার্টবিট আস্তে আস্তে কমতে থাকছে। তাহলে ব্রেন বিগিন টু প্রডিউস স্লিপ স্পেন্ডলস লাস্ট অ্যাপ্রক্সিমেটলি 20 মিনিটস, মোটামুটি 20 মিনিট ধরে এই স্টেজটা চলে। তারপরে কি হয়, স্টেজ 3, সেটা হচ্ছে NREM স্টেজ 3। সেক্ষেত্রে কি হচ্ছে, মাসেলস রিল্যাক্সড, দেখো ছবিগুলো দেখলেও কিন্তু তোমরা কিছুটা মনে রাখতে পারবে। ব্লাড প্রেশার অ্যান্ড ব্রিদিং রেট ড্রপস অ্যান্ড ডিপেস্ট স্লিপ অকার্স।
ওকে, নেক্সট স্টেজ 4, সেখানে বলছি REM স্লিপ, র্যাপিড আই মুভমেন্ট স্লিপ। সেখানে কি হচ্ছে, ব্রেন বিকামস মোর অ্যাক্টিভ, body becomes relaxed and immobilized, dreams occur, eyes more move rapidly। তাহলে কি হলো, যদি কখনো অবজেক্টিভ কোশ্চেন আসে আমরা কখন ড্রিম দেখি, তাহলে কোন স্টেজে দেখছি, REM স্লিপে, র্যাপিড আই মুভমেন্টে। তখন আমাদের আই মুভমেন্ট র্যাপিড হচ্ছে, স্বপ্ন দেখছি এবং ব্রেন কিন্তু অ্যাক্টিভিটি চালিয়ে যাচ্ছে, আর কি বডি রিল্যাক্সড এবং ইমোবিলাইজড। ঠিক আছে, মোটামুটি এটুকু জেনে রাখো, তারপরে তোমাদের যখন ডিটেলস পড়ানো হবে তোমরা আবার পড়ে নেবে। ঠিক আছে, এটাও সেম একটা ছবি, জাস্ট ছোট্ট করে একটুখানি দেখে নাও। ফলিং অ্যাসলিপ, লাইট নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপ। নেক্সট ডিপ নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপ। নেক্সট র্যাপিড আই মুভমেন্ট স্লিপ। সবকটাই একটা করে ছবি দেওয়া আছে যাতে তোমাদের মানে মুখস্থ করতে আরও সুবিধা হয়। ঠিক আছে, এবার আসছে স্লিপের। তাহলে স্লিপের কী কী ফ্যাক্টরসগুলো যেগুলো স্লিপকে অ্যাফেক্ট করে, তাহলে সেগুলো কি তোমাদের বইতেও আছে, জাস্ট আমরা একটু জাস্ট রিক্যাপিচুলেশন করে নিই, কেননা এগুলো তোমরা সবাই জানো, যখনই বলবে পড়বে দেখবে এগুলো মনে থেকে যাবে, এগুলো মুখস্থ করতে লাগবে না। মোটিভেশন, তাহলে ফার্স্ট হচ্ছে মোটিভেশন। তাহলে মোটিভেশনের ক্ষেত্রে আমরা বলতে পারি কি, যেমন ধরো কোনো একটা কাজের ক্ষেত্রে পার্সনের যদি মানে স্লিপটা ঠিক থাকে বা মানে আগের রাতে তার যদি ঘুমটা ভালো হয়, তাহলে দেখবে সেই প্রোগ্রামে কিন্তু তার অ্যাটেনশান, তার অ্যাক্টিভিটি খুব ভালো হয়, পারফরমেন্স ভালো দিতে পারে, অ্যাটেনশান দিতে পারে, মানে মনোযোগটা দিতে পারে। তেমনি অপোজিটেও আমরা এটা বলতে পারি যে যার মোটিভেশন কম বা ঘুম হয়নি, সে কিন্তু মোটিভেশন দিতেই পারবে না সেই পার্টিকুলার অ্যাক্টিভিটিতে। তার মানে এটা জাস্ট অপোজিটে আমরা দেখতে পাচ্ছি। যদি ঘুম ভালো হয় তাহলে সে যেমন খুব ভালোভাবে একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারে, তার কাজটা করতে পারে, তেমনি যদি ঘুম না হয়, ঘুমের ডেফিসিট থাকে, তাহলেও কিন্তু সে ঘুমিয়ে পড়বে, প্রোগ্রামটা বা অ্যাক্টিভিটিটা মানে কনসিয়াসলি অ্যাটেন্ড করতে পারবে না। ঠিক আছে, কালচার, এখানে ফ্যাক্টার্সের মধ্যে কি কালচার মানেটা হচ্ছে, যেমন ধরো যারা ঘুমটাকে কাটানোর জন্য কিছু হার্বাল টি ইউজ করে, মানে ঘুমোবে না, বা ধরো তোমরাও অনেকে আছো ঘুমোতে যাবে না, এখন পরীক্ষা আছে, প্রেশার বেশি, তাই কী করলে একটু চা খেয়ে নিলে, ঘুমটাকে একটু পিছিয়ে দিলে, বা কিছু উল্টো দিকে এটাও বলতে পারি যে এমন কোনো মেডিকেশন আছে, যেমন ধরো সিডেটিভ, সেটা খেয়েও কিন্তু আবার আমরা স্লিপকে ইনডিউস করতে পারি। ঠিক আছে, নেক্সট ফিজিক্যাল ইলনেস বলতে দেখবে যখন আমাদের শরীর খারাপ থাকে তখন কিন্তু আমরা একটু আর কি রিল্যাক্স করতে পারি না, খুব কম রিল্যাক্স করতে পারি, ফেটিগ হয়ে পড়ি ইজিলি। সেই জন্যে সেক্ষেত্রে আমাদের স্লিপটা খুব দরকার হয়ে পড়ে, এবং এটাই বলা হয় একটা হেলদি পার্সনের জন্যে স্লিপটা খুব ম্যান্ডেটরি। ঠিক আছে, ড্রাগ অ্যান্ড সাবস্ট্যান্সের মধ্যে যেমন বললাম যে কিছু ড্রাগ আছে যেগুলো আমাদের ঘুমকে ইনডিউস করে, আবার কিছু ড্রাগ খেলে, যেমন ধরো তুমি যদি এখন কোনো পেশেন্টকে ডায়ুরেটিক ধরনের কোনো ওষুধ রাতে তাকে রাত 10টা নাগাদ শুতে যাওয়ার সময় দিয়ে ফেললে, তাহলে কী হবে, তার ইউরিনেশন হবে, আওয়ারলি হতে পারে, 2 ঘন্টা পর হতে পারে, হয়তো যখনই ঘুমটা আসছে তখনই তার ইউরিনেশনে যেতে হচ্ছে, তাহলে কি হবে, তার ঘুমটা এফেক্ট করলো। সেটাকেই বলা হচ্ছে ড্রাগ অ্যান্ড সাবস্ট্যান্সেস বলতে আদার্স যে সাবস্ট্যান্সগুলো আছে, যেমন ধরো যে মিস ইউজ করে অ্যালকোহল, ওয়াইন, আদার ড্রাগস এক্সেট্রা। ঠিক আছে, নেক্সট লাইফস্টাইল মানে বলতে চাইছি যে অনেকেই আছে যে আমার 8 আওয়ার্স ঘুম দরকার, আবার অনেকে আছে যে মোটামুটি 6 থেকে 6.5 ঘন্টা ঘুমোলেই খুব ভালো অ্যাক্টিভলি কাজ করতে পারে, মানে এটা পার্সন টু পার্সন ভ্যারি করে।
আবার অনেকের আছে যে বেশি টেম্পারেচার কমে গেলে ঠান্ডার জন্যে কমফোর্ট পায়নি, তাই ঘুম হয়নি। তাহলে এগুলোও কিন্তু এক একটা ফ্যাক্টর যেটা কিনা স্লিপকে অ্যাফেক্ট করে। এছাড়া কি ইউজুয়াল স্লিপ প্যাটার্ন আর এক্সেসিভ ডে টাইম স্লিপিনেস। দিনে যদি তুমি খুব বেশি ঘুমিয়ে নাও তাহলে রাতে দেখবে ঘুমটা ঠিক আসছে না। আর কি ইউজুয়াল স্লিপ প্যাটার্নস মানে একটা মানুষ নর্মালি বাড়িতে যেরকম টাইমে ঘুমোতো, একটা ওয়েদার চেঞ্জ হওয়ার জন্যে, নতুন পরিবেশে আসার জন্য দেখা গেল তার স্লিপটা অ্যাফেক্ট করছে, এটাও কিন্তু হতে পারে। ঠিক আছে, ইমোশনাল স্ট্রেস, দেখবে আমরা যখন স্ট্রেসে থাকি খুব, তখন কিন্তু আমাদের ঘুমটা ঠিকমতো হয় না, ইফেক্টিভ হয় না। হয়তো তুমি ঘুমিয়েছো কিন্তু সেটা ঠিক সাউন্ড স্লিপ হয়নি, সেটাও কিন্তু একটা ফ্যাক্টর। এনভায়রনমেন্ট মানেই বুঝতে পারছো, যেটা কিনা হসপিটাল এনভায়রনমেন্ট হতে পারে, বা নাইট ডিউটি হতে পারে, বা অ্যালকোহল ইনজেকশন করছে এরকম একটা এনভায়রনমেন্ট হতে পারে, বা অ্যাকিউট ইলনেস হতে পারে, বা হয়তো তুমি সাডেনলি কোনো নর্থ ইস্ট জোনে গেছো, সেটাও হতে পারে, এরকম এনভায়রনমেন্ট হতে পারে। তাহলে এই বিভিন্ন ধরনের যে এনভায়রনমেন্টগুলো, সেগুলোও কিন্তু আমাদের ঘুমকে এফেক্ট ফেলে। মানে তুমি এখন যে ওয়েদারে আছো, সাডেনলি যদি ওয়েদারটা চেঞ্জ করে তুমি ডিফারেন্ট কোনো কান্ট্রিতে চলে যাও, তাহলে দেখবে তোমার সেই সার্কাডিয়ান স্লিপটা আসতে বা রিদম মেনটেন করতে তোমার কিন্তু একটু টাইম লাগবে। ঠিক আছে, নেক্সট সাউন্ড। আমরা সবাই জানি সাউন্ডের জন্য অনেক সময় খুব লাইট সাউন্ড আমাদের যেমন ঘুমকে ইনডিউস করতে হেল্প করে, তেমনি স্ট্রং সাউন্ড আবার ঘুমকে মানে হ্যাম্পার করে। এক্সারসাইজ অ্যান্ড ফেটিগ, আমরা সবাই জানি যেদিন আমরা একটু বেশি এক্সারসাইজ করি, ফেটিগ হয়ে পড়ি, সেদিন কিন্তু আমাদের স্লিপটাও বেশ ভালো হয়। বা পেশেন্টের ক্ষেত্রেও দেখা গেল কন্টিনিউয়াসলি সে বেড রিডেন আছে, ফিজিক্যাল কোনো এক্সারসাইজ নেই, সেক্ষেত্রেও কিন্তু তার ঘুমটা হ্যাম্পার করে। এটা এই কারণেই আমাদের জেনে রাখা দরকার, যেহেতু পেশেন্টরা দেখবে সবসময়ই বলবে যে না ঘুম হয়নি, তাহলে আমরা যদি ফ্যাক্টরগুলো জেনে রাখি তাহলে কিন্তু আমরা তাকে বলতে পারবো যে এই কারণে হয়নি, কিন্তু আপনি যদি এই মেজার্সগুলো নেন তাহলে কিন্তু ঘুমটা আবার হবে। ঠিক আছে, নেক্সট ফুড অ্যান্ড ক্যালোরি ইনটেক। তাহলে ফুড অ্যান্ড ক্যালোরি ইনটেক বলতে যদি আমরা হেভি ফুড খাই, মানে যেগুলো ইজিলি ডাইজেস্টেবল নয়, সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় আমাদের ডাইজেস্টিভ প্রবলেম হতে পারে। সাধারণত রাতের দিকে চেষ্টা করা হয় যে লাইট খাবার খাওয়ার বা ইজিলি ডাইজেস্টেবল খাবার খেতে হয়, তার ফলে তাহলে স্লিপটা খুব সুন্দর ইনডিউস করে এবং পেশেন্টও রেস্ট পায়। তাহলে মোটামুটি এগুলো আমাদের ফ্যাক্টার্স যেগুলো কিনা আমাদের স্লিপকে অ্যাফেক্ট করে, সেটা ইনডিউস করা হোক বা হ্যাম্পার করা হোক। ঠিক আছে, বা ডিস্টার্ব স্লিপ হওয়ার কারণগুলোও কিন্তু এগুলো। নেক্সট, তাহলে একটু জেনে নিই ছোট্ট করে যে স্লিপ ডিসঅর্ডার্সগুলো কী। পেশেন্ট যখন আমাদেরকে ক্লেম করবে যে আমার কালকে ভালো ঘুম হয়নি, তাহলে আমাকে তো জানতে হবে যে ঘুম না হওয়ার জন্য কি কি অসুবিধা হতে পারে। আমরা ছোট্ট করে একটু জেনে নিই। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে ইন্ট্রিনসিক স্লিপ ডিসঅর্ডার। ঠিক আছে, এক্ষেত্রে কি হচ্ছে, যেমন ধরো ইনসোমনিয়া, ফার্স্ট আছে ইনসোমনিয়া, নার্কোপ্লেক্সি, স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম, পিরিয়ডিক লিম্ব মুভমেন্ট ডিসঅর্ডার, রেস্টলেস লেগ সিনড্রোম। তাহলে ইনসোমনিয়াটা হচ্ছে যে ডিফিকাল্টি ইন ইনিশিয়েটিং অর মেনটেনিং স্লিপ। বুঝতে পেরেছো, মানে ঘুমটা শুরু হতে সমস্যা হয়, মানে পারসিস্টেন্টলি একটা সমস্যা হয়, যার ফলে ঘুমটা আসতে চায় না, বা যদি এসেও যায় সেটাকে মেনটেন করতে পারে না। ঠিক আছে, এটা গেল ইনসোমনিয়া, আমরা জাস্ট ছোট্ট করে একটু পড়বো। হ্যাঁ, নেক্সট নার্কোলেপসি। নার্কোলেপসি মানে হচ্ছে একটা ডিসঅর্ডার যেটা হচ্ছে এক্সেসিভ ডে টাইম স্লিপিনেস, মানে দিনের বেলা এক্সেসিভ ঘুমোবে, যার ফলে রাতে গিয়ে তার ডিস্টার্ব স্লিপ হচ্ছে। ঠিক আছে, দ্যাট ইজ নার্কোলেপসি। নেক্সট স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম, নাম থেকেই বুঝতে পারছো এখানে কি হয়, প্রায় মোর দ্যান 10 সেকেন্ড ব্রিদিংটা সিজ করে যায় বা বন্ধ হয়ে যায়, তার ফলে এরকম মানে ঘন্টায় প্রায় যদি কাউন্ট করো দেখবে 5 বারের বেশি হচ্ছে, তাকে আমরা স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম বলছি। এক্ষেত্রেও কিন্তু ঘুমের ডিস্টারবেন্স হয়।
ঠিক আছে। নেক্সট, পিরিয়ডিক লিম্ব মুভমেন্ট ডিসঅর্ডার। এক্ষেত্রে কি হচ্ছে যে যখনই আর কি পেশেন্ট ঘুমোচ্ছে বা এই যে লিম্ব মানে মুভমেন্ট করছে, তার ফলে কি হচ্ছে, তার ঘুমের ডিস্টারবেন্স হচ্ছে লিম্ব মুভমেন্ট করার জন্য। যেমন কিছু কিছু ডিজিজ থাকে যে রিপিটেটিভ ওয়ার্ক করে, স্টিরিওটাইপ লেগ মুভমেন্ট, মানে দেখবে ঘুমের মধ্যেও পাটা নাড়িয়ে যাচ্ছে, তার ফলে কি ঘুমটা কিন্তু ইফেক্টিভলি হচ্ছে না। ঠিক আছে। আর কি আছে, রেস্টলেস লেগ সিনড্রোম। এটাও ওই টাইপের, দেখবে অনেক সময় পেশেন্টরা বলবে কন্টিনিউয়াস ইচিং, টিংলিং সেন্সেশন বা ক্রাউলিং হচ্ছে, মানে কিছু হেঁটে যাচ্ছে, এরকম একটা ফিলিংস হয়, তাকে বলা হচ্ছে। ঠিক আছে, মানে সেটা রেজিস্ট করতে পারে না পেশেন্ট, তখন সেজন্যও তার রাতে ঘুমের ডিস্টারবেন্স হয়। তাহলে এই মোটামুটি কারণগুলো হলো ইন্ট্রিনসিক স্লিপ ডিসঅর্ডার্স। নেক্সট আছে এক্সট্রিনসিক স্লিপ ডিসঅর্ডার্স। সেগুলোর মধ্যে কি পড়ছে, সার্কাডিয়ান স্লিপ রিদম স্লিপ ডিসঅর্ডার আর প্যারাসোমনিয়াস। তাহলে সার্কাডিয়াম স্লিপ ডিসঅর্ডার্সের মধ্যে পড়ছে, যেমন ধরো জোন ওয়াইজ, নর্থ জোনে যারা থাকে তারা যদি এখন মানে সাউথ জোনে এসে শিফটিং ডিউটি করে, বা তার কোনো কারণে প্রফেশনাল চেঞ্জ হয়েছে, যারা নাইট ডিউটি করে শুধু, তারা ডে টাইমে যখনই ছুটি থাকে দেখবে তাদের তো নাইটে সে ঘুমোতে পারে না, তার ডে টাইমে হচ্ছে স্লিপিং টাইম, তাহলে এক্ষেত্রে একটা তার স্লিপ ডিসঅর্ডার হতে পারে। আর কি, প্যারাসোমনিয়াস হচ্ছে, এটারও আবার 2-3 রকমের ভাগ আছে, বুঝতে পেরেছো। সেটা হচ্ছে যেমন খুব সাউন্ড স্লিপ, ঘুমোতে পারে না, ইজিলি জেগে যায়, বা ঘুমের মধ্যে হাঁটা, যাকে বলে সোমনাবুলিজম। নেক্সট আর কি স্লিপ ওয়াকিং, যেটা আর কি। নেক্সট আছে কিছু ডিজিজ আছে, যেমন ধরো তারা ঘুমের মধ্যে মানে স্বপ্ন দেখে ভয় পেয়ে যায়, এরকম বিভিন্ন ধরনের এক একজনের এক এক সমস্যা হয়, সেগুলোকেই বলা হচ্ছে। তো আমরা কিন্তু জাস্ট একটা ছোট্ট করে এটা জানলাম যে স্লিপ ডিসঅর্ডার্স বলতে গেলে মোটামুটি পেশেন্টরা এরকমই টুকটাক তোমাদেরকে হিস্ট্রি দেবে। ঠিক আছে। নেক্সট আমরা একটু জেনে নিই, তাহলে অ্যাভারেজ স্লিপ আওয়ার্স কত পার ডে। ঠিক আছে, পার ডে মানে 24 আওয়ার্স। তাহলে নিউবর্নের ক্ষেত্রে যদি তুমি দেখো, প্রায় 18 থেকে 20 ঘন্টা ওরা ঘুমিয়ে কাটায়। নেক্সট, গ্রোয়িং চাইল্ডের ক্ষেত্রে 12 থেকে 14 ঘন্টা ঘুমিয়ে কাটায়। অ্যাডাল্টের ক্ষেত্রে 7 থেকে 9 ঘন্টা পার স্লিপিং আওয়ার্স। ঠিক আছে। আর ওল্ডার পার্সনের ক্ষেত্রে সেটা 5 থেকে 7 ঘন্টা পার ডে। তাহলে বুঝতেই পারছো, একটা ওল্ড এজ তো যদি তোমায় বলে যে আমি মাত্র 4 ঘন্টা বা 5 ঘন্টা ঘুমিয়েছি, তাহলে তুমি বোঝাতেই পারবে যে এটা মোটামুটি আপনার এজে কিন্তু নর্মাল। ঠিক আছে। এই যদি এটা না জানা থাকে তাহলে কিন্তু তুমি টেনশন করবে, এবং তাকে তুমি এক্সপ্লেন করতে পারবে না যে এটা কেন হলো, বা এতটাই আপনার ক্ষেত্রে নর্মাল ঘুমের আওয়াজ। ঠিক আছে। নেক্সট, জাস্ট একটা ওভারলুক মানে করো যে কমপ্লিকেশনস অফ ইনসোমনিয়া। তাহলে দীর্ঘদিন যদি ঘুম না হতে থাকে তাহলে পেশেন্টের কী কী সমস্যা হতে পারে, জাস্ট ছবিটা একবার দেখে নাও। এটা হচ্ছে কি সাইকোলজিক্যালের ক্ষেত্রে লোয়ার পারফরমেন্স, মানে পারফরমেন্স কমে যাওয়া, স্লোড রিয়াকশন টাইম, রিস্ক অফ ডিপ্রেশন, রিস্ক অফ অ্যাংজাইটি ডিসঅর্ডার। নেক্সট, ওভারওয়েট হতে পারে বা ওবেসিটি, হাই ব্লাড প্রেশার হতে পারে, হার্ট ডিজিজের রিস্ক থাকতে পারে, ডায়াবেটিস মেলাইটাস হতে পারে, ইমিউন সিস্টেম পুয়ার হয়ে যেতে পারে। ঠিক আছে, এগুলো মোটামুটি ইনসোমনিয়া যদি হয় তাহলে তার কমপ্লিকেশন। ঠিক আছে। এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে নার্সিং মেজার্স, যে আমরা এই ঘুমটা ইনডিউস করার জন্য অ্যাজ এ নার্স কী কী করতে পারি। তাহলে ফার্স্ট আমরা জানি যে কোনো ডিজিজ বা যে কোনো কন্ডিশনের ক্ষেত্রে অ্যাসেস করতে হবে। তাহলে ফার্স্ট অ্যাসেস করলাম যে কী ধরনের স্লিপ প্যাটার্ন তার। ঠিক আছে। নেক্সট, স্লিপ অ্যাট এ রেগুলার ইন্টারভাল আওয়ার ই পসিবল, মানে কি বলা হচ্ছে যে তুমি যে টাইমে ঘুমোও সেই ঘুমের টাইমটা একটা রেগুলার ইন্টারভ্যালে আনতে। মানে আজ মনে হলো 8টায় ঘুমিয়ে পড়লাম সন্ধ্যাবেলা, আর কাল মনে হলো রাত 12টা 2টোর সময় শুলাম, এরকম নয়। পেশেন্টকে একটা হ্যাবিট ফর্ম করিয়ে দিতে হবে। নেক্সট, প্রিপেয়ার অ্যান অ্যাটমসফিয়ার সাচ অ্যাজ অ্যাভয়েডেন্স অফ ডিস্ট্রাকশন, মানে যে এখানে আমি ঘুমোবো তার আশেপাশে যেন কোনো সাউন্ড না থাকে, বা একটা ঘুমের এনভায়রনমেন্ট তৈরি করে দেওয়া।
যেখানে পেশেন্ট ঘুমোবে বাড়িতে বা হসপিটালে সেখানে কোনো রকম মানে টিভি, রেডিও এগুলো যদি একটু অ্যাভয়েড করা যায়, ঠিক আছে। নেক্সট, ওয়ার্ম বাথ ইনডিউস স্লিপ। আমরা জানি যে ওয়ার্ম একটা যদি আমরা বাথ নিই তাহলে সেটা কিন্তু ঘুম আসতে সাহায্য করে। অফার এ স্মল ওয়ার্ম ড্রিঙ্ক অ্যাট বেড টাইম। জাস্ট ছোট্ট একটা 1 চুমুক বা 2 চুমুক একটু ওয়ার্ম ওয়াটার বা দুধ বা যেটা যে পছন্দ করে সেরকম কিছু যদি মানে ড্রিঙ্ক করতে পারে। প্রোভাইড কমফোর্টেবল পজিশন উইথ কমফোর্ট ডিভাইস। তাহলে বুঝতেই পারছো যে একটা আরাম পেলে পেশেন্টটা হয়তো ঘুমিয়ে যেতে পারে, তো তার জন্য যদি এক্সট্রা পিলো লাগে দিলে তাহলে তার ঘুমটাকে আমরা ইনডিউস করতে পারবো। শুড নট বি ডিস্টার্বড অ্যাট নাইট টু টেক টিপিয়া। এইটা ভালো করে মাথায় রাখতে হবে, যে পেশেন্ট ঘুমোচ্ছে তাকে ডেকে কখনো টেম্পারেচার, পালস, রেসপিরেশন বা ব্লাড প্রেশার চেক করার দরকার নেই। কিন্তু যদি তার মেডিকেশন থাকে, দেখা গেল সেটা এমার্জেন্সি বা তার ওই টাইমেই কোনো মেডিসিন আছে, যেমন ধরো জাস্ট এক্সাম্পল বলি যে ম্যালেরিয়ার ড্রাগ ক্লোরোকুইন, সেটা কিন্তু টাইম মেনটেন করে দেওয়া হয়, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই টাইমে যেহেতু এটা একটা স্পেশাল কনসিডারেশন, তখন কিন্তু তোমাকে পেশেন্টটাকে ডেকে সেই টাইমে মেডিসিনটা দিতে হবে, ঠিক আছে। এনশিওর মেন্টাল রিল্যাক্সেশন। কোনো টেনশন থাকলে সে ঘুমোতে পারবে না, তাহলে সেজন্য কিন্তু তার রিল্যাক্সেশন খুবই জরুরি। এক্সিলেন্ট মেজার্স টু ইনডিউস স্লিপ ফর দ্য চিলড্রেন ইজ বাই রিডিং ফ্রম বুক, জেন্টাল মেসেজ। মানে বুঝতেই পারছো যে অনেক সময় বাচ্চাটা কী করে ঘুমোতে চায় না, তাদেরকে কিন্তু কোনো স্টোরি বললে তারা ঘুমিয়ে পড়ে, বা যদি আস্তে আস্তে মাথায় হাত বুলোনো, ব্যাকে হাত বুলালে মানে জেন্টাল ম্যাসাজ করলেও কিন্তু তারা ঘুমিয়ে পড়ে। নেক্সট, সার্ভ লাইট মিল অ্যাট ইভিনিং অ্যান্ড অফার বেড প্যান অ্যান্ড ইউরিনাল বিফোর স্লিপ। তা বুঝতেই পারছো যে আমরা ডিনারে অফার করব লাইট ডায়েট এবং ইউরিনেশন করে নিতে বলবো বিফোর স্লিপ। আর কি মানে ওয়াটার চেষ্টা করবো রাত 8টার পর থেকে একটু রেস্ট্রিক্টেড করতে, যতটা ম্যাক্সিমাম খাওয়া যায়। যদি কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে তাহলে ডে টাইমে, যাদের ক্ষেত্রে আর কি ইনসোমনিয়া আছে তাদের জন্য। ডিসকারেজ ফ্রিকোয়েন্ট ডে টাইম ন্যাপ লঙ্গার দ্যান 30 মিনিট। মানে কি, মানে দিনের বেলা 30 মিনিটের বেশি কেউ ন্যাপ নেবে না, তাহলে রাতের স্লিপটা ইনডিউস হতে প্রবলেম হবে। কি, ডিক্রিজ ফ্লুইড ইনটেক বিফোর 2 to 4 আওয়ার্স অফ স্লিপ। যেমন বললাম রাত 8টার পর থেকে ফ্লুইড ইনটেকটা একটু আমাদের কম করতে হবে, মানে পেশেন্টের ক্ষেত্রে, ঠিক আছে। নেক্সট, ক্লোজ ডোর্স টু এ ক্লায়েন্টস রুম। দরজার কাছে দেখবে ঘুমটা ডিস্টার্বড হয়, সবাই যাতায়াত করে, তাহলে চেষ্টা করতে হবে যাতে। নেক্সট, রিডিউস ভলিউম অফ নিয়ার বাই টেলিফোন অ্যান্ড পেইং ইকুইপমেন্ট। মানে যে কলিং বেল বা টেলিফোন, এগুলো সাউন্ড যত রাতের বেলা হয় তত বেশি বেড়ে যায়, সেই জন্য চেষ্টা করতে হবে ভলিউমটা যদি একটু কন্ট্রোল করা যায়। নেক্সট, টার্ন অফ বেডসাইড ইকুইপমেন্ট দ্যাট ইজ নট ইন ইউজ। মানে অনেক সময় হয় কি না, বেডের পাশে যে হয়তো পেশেন্টের পাশে যে বেডটা আছে সেটাতে হয়তো কোনো মনিটর আছে, সেটা আননেসেসারিলি সাউন্ড করছে, সেগুলো কিন্তু অফ করার চেষ্টা করতে হবে, অফ করেই দিতে হবে। নেক্সট, আননেসেসারিলি কোনো ফ্ল্যাশের আওয়াজ, মানে তার মানে চেষ্টা করব বাথরুমের ডোরটাও যাতে বন্ধ করে রাখা যায়, বেডটাকে মুভ ইজিলি যাতে না করা যায় সেজন্য বেড ফিক্সারটা ফিক্স করে রাখা, এগুলোতেও কিছুটা সাউন্ড আর কি আমরা কম করতে পারবো। এছাড়া কি, যদি দরকার হয় ডিম লাইট জ্বেলে রাখা যাতে তার ঘুমটাকে ইনডিউস করা যায়। যদি কখনো নার্সিং ডিসকাশন করতে হয় তাহলে একটু সেপারেট রুমে সেটা ইউজ করা। টিভি চললে বা রেডিও চললে সেগুলো আননেসেসারিলি না চালিয়ে অফ করে দেওয়া। কোনো একান্ত পেশেন্টের ঘুম যদি একান্তই না আসে সেক্ষেত্রে কিন্তু আমরা 30 মিনিট আগে মানে উইথ ডক্টরস প্রেসক্রাইব মেডিকেশন আমরা সেটাও কিন্তু অ্যাডমিনিস্টার করতে পারি। ক্লায়েন্টকে চেষ্টা করব যখন তার রাতে ঘুমোতে যাবে তখন লাইট বা লুজ ফিটিং ড্রেস যাতে পরে, যাতে ঘুমের সময় কোনো প্রবলেম না হয় সেটাও কিন্তু দেখতে হবে। দেখবে রিল্যাক্সিং কোনো ড্রেস পরলেও অনেক সময় ঘুমটা ইনডিউসড হয়। এছাড়া কোনো ইরিটেন্ট লাইক যে বেডের ভেতর হয়তো বেডটা কুঁচকে আছে বা পেশেন্টের ড্রেনেজ টিউব যেটা আছে সেটা কিঙ্ক হয়ে গেছে পিঠের নিচে, তার জন্যে ঘুম আসছে না, এগুলোও কিন্তু একবার চেক করে নিতে হবে।
এছাড়া কি, যদি সম্ভব হয় তার হয়তো ঠান্ডা লাগছে তাই ঘুমোতে পারছে না, সেক্ষেত্রে সক্স প্রোভাইড করতে হবে। আর কি, এক্সট্রা পিলো যদি দরকার পড়ে সেটাও কিন্তু আমাদেরকে সাপ্লাই করতে হবে। যদি মনে হয় একটু ঘাড়ে মাথায় জল দিতে হবে, যেটা হাইজিনিক মেজার্স বলছি, হয়তো পেশেন্টটা বা ক্লায়েন্টকে একটুখানি যদি ফ্রেশ এয়ার বা মনে হলো একটু বারান্দা থেকে হেঁটে আসলে তার ভালো লাগবে, কোনো ওয়াটার দিয়ে একটু যদি মুখ ধোয় তাহলে তার ভালো লাগবে, মানে জল দিয়ে অনেক সময় ঘাড় মাথায় জল দিলে দেখবে ফ্রেশ লাগে, সেই ফিলিংসটাও যদি অ্যালাউ করা যায়। আর কি, ক্লিন ড্রাই বেডশিট এগুলো প্রোভাইড করতে হবে। কমফোর্টেবল ম্যাট্রেস, অনেক সময় হয় ম্যাট্রেসে কখনো হয়তো নিচু উঁচু থাকে, সেইগুলোকে সরিয়ে দিয়ে যদি ইভেন ম্যাট্রেস দেওয়া যায় তাহলেও কিন্তু অনেক সময় ঘুমটাকে ইনডিউস করা যায়। আর কি, টয়লেট যাওয়া, স্লিপিংয়ে যাওয়ার আগে অবশ্যই একবার টয়লেট মানে ফেসিলিটিটা দেখিয়ে দিতে হবে বা পেশেন্টকে বলতে হবে একবার টয়লেট করে আসার জন্য, যাতে তার ঘুমটা ভালোভাবে হতে পারে। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা এটুকু পড়ে ফেলেছি যে স্লিপের ইম্পর্টেন্স, স্লিপ না হলে কি কি কমপ্লিকেশন হতে পারে, কোন কোন কারণে স্লিপ ডিস্টারবেন্সেস হয়, এবং আমরা কোন কোন নার্সিং মেজার্সের মাধ্যমে স্লিপটাকে ইনডিউস করতে পারি। ঠিক আছে, তাহলে ইম্পর্টেন্স বলতে গেলে মোটামুটি এগুলোই দাঁড়াচ্ছে যে অ্যাডিকুয়েট রেস্ট যদি নেওয়া যায় বা ক্লায়েন্টকে অ্যাডিকুয়েট রেস্ট যদি প্রোভাইড করা যায়, তার ফিজিক্যাল এবং ইমোশনাল হেলথ কিন্তু বেটার হবে, তার কনসেন্ট্রেশন বাড়বে, জাজমেন্ট পাওয়ার বাড়বে, বা যেটা হিলিং করতে পেশেন্ট বা ক্লায়েন্ট হসপিটালে বা হেলথ কেয়ার ফেসিলিটিতে এসেছিল সেটাও ইমপ্রুভ করবে, এবং তার ডেলি অ্যাক্টিভিটি অফ ডেলি লিভিংও আস্তে আস্তে ইমপ্রুভ করবে। ওকে, মোটামুটি এটা স্লিপ রিলেটেড একটা ছোট্ট নোট। ওকে, বাই।